নানা তৎপরতা প্রতিশ্রুতিতেও মিটছে না জ্বালানি তেলের সংকট। গণপরিবহনের ভাড়া নির্ধারণ আজ। জ্বালানি তেল এলপিজি গ্যাসের দাম বাড়ানোর পর আতঙ্কে বিদ্যুৎ নিয়ে নানা সংকটে টিকে থাকা কঠিন সংগ্রামে সাধারণ মানুষ। চিকিৎসা সেবার জন্য বাড়ছে বিদেশ নির্ভরতা। ভারত ছাড়িয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনমুখী অনেকেই। সৌদি আইনে নিষিদ্ধ, এরপরও হজযাত্রীদের লাগেজে ঠেকানো যাচ্ছে না তামাক জাতীয় পণ্য বহন। ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার 2 পর্বের নির্বাচন শুরু আজ। ক্ষমতাসীন তৃণমূলের জন্য ভাবনা হবে সিপিএম, অন্য অঙ্ক কষছে বিজেপি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। নানা তৎপরতায়ও মিটছে না জ্বালানি তেলের সংকট। সরকারের তরফ থেকে জানানো হয়েছে মে মাসের জ্বালানির মজুত রয়েছে, চলছে জুন জুলাই নিয়ে প্রস্তুতি। তারপরও স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের মনে। এদিকে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর ফিলিং স্টেশনে অপেক্ষার লাইন একটু ছোট হয়েছে। কয়েক ঘন্টা অপেক্ষা করেই তেল পাচ্ছেন গাড়ি চালকরা। অবশ্য পরিস্থিতি নিয়ে বাইকারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে অনেক পাম্পেই সকাল থেকে তেল সরবরাহ না করায় রাত থেকে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ভোক্তাদের। এদিকে তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনে ভাড়া নির্ধারণ করা হবে আজ। আমি 3 তারিখ নিয়েছি, 15 ঘন্টা লাগছে। আর আজকে আসছি, আজকে তো দেখি মার্শাল্লাহ 2-2.5 ঘন্টা চলেই আসছে। 12 ঘন্টা 13 ঘন্টা সিরিয়ালও দিছি আমরা। এখন মাত্র 2.5 ঘন্টা হয়েছে, আর আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তেল পেয়ে যাবো। সকালবেলা পেলা আমরা ডিজেলটা ডেলিভারি দিই, কারণ ডিজেলের গাড়িগুলো বড় বড়, এগুলো ঢুকতে পারে না ঠিক মতো। এই কারণে আর কি চাপ কিন্তু আগের চেয়ে অনেক কমছে। জ্বালানি তেলের দাম বাড়ার পরও কাটেনি সংকট, উল্টো নতুন করে চাপে পড়েছেন কৃষক। ডিজেলের দাম এক ধাক্কায় 14 টাকা বাড়ায় সেচ খরচ বেড়ে গেছে কয়েক গুণ, যার সরাসরি প্রভাব পড়ছে বড় আবাদে। বিঘা প্রতি জমিতে জ্বালানি খরচ বেড়ে দাঁড়িয়েছে 1.5 থেকে 2,000 টাকা। মাঠে ফসল পেকেছে, কিন্তু হাসি নেই কৃষকের মুখে। সবুজ থেকে হলুদ, এরপর সোনালী আভা। চুয়াডাঙ্গার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা ধানের মৌসুম। তবে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝেও নেই কৃষকের স্বস্তি। ফসল ঘরে তোলার আগ মুহূর্তে নতুন দুশ্চিন্তা, জ্বালানি সংকট আর দাম বৃদ্ধি। ধান কাটার আগে প্রয়োজন একাধিক দফায় সেচ, কিন্তু ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে বিঘা প্রতি 1.5 থেকে 2,000 টাকায়। আমি 3.5 লিটার তেল নিয়ে আনলাম 140 টাকা করে, আর একদিন গেলাম 150 বিল ঘুরে এলাম। প্রত্যেকদিন মনীষ কামাই করে তেল 1 লিটার 2 লিটার করে পাতাম, আর কেউ দিন পাওয়া যায়নি প্রায় 15 দিন। এই তেলের দাম বেড়ে চাষির তো কোনো লাভ হয়নি, বলতে চাষি সবই লস। ডিজেলের দাম লিটার প্রতি 14 টাকা, যা প্রান্তিক পর্যায়ে গিয়ে বেড়েছে আরও বেশি। ফলে উৎপাদন ব্যয়ের ভারে চিড়েচ্যাপ্টা হয়ে পড়ছেন কৃষক। আজকে ধরো পানি দেবো, এখন 2 দিন দিতে হবে না, 2 দিন পরে আবার ফের ধরেন লাগবে 5 লিটার করে। এই ধরেন সপ্তাহে এরম তেল লাগবে। সকাল 5টায় এসেছি, আর সন্ধ্যে 6টায় গিয়ে তেল পাইনি। ওই দায় থেকে বলি তেল শেষ। সমস্ত নির্ভরশীল আমরা তেলের উপরে। চাষিকে মারি ফেললো, আমাদের মারা মানে বাংলাদেশ সরকারকেই মারা। যদিও কৃষি বিভাগের দাবি উৎপাদন খরচ কিছুটা বাড়লেও বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য থাকায় বড় প্রভাব পড়বে না। যদিও এটা প্রাইসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আবার ফসলের স্তর ভিত্তিক চিন্তা ভাবনা করলে প্রয়োজনীয়তার যে প্রয়োজন আছে সেটা সামঞ্জস্য করলে আসলে সেটা খুব বেশি পরিমাণে কৃষিতে খারাপ প্রভাব ফেলবে, এটা আমরা মনে করছি না। এবছর চুয়াডাঙ্গায় প্রায় 36,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের পরিবহন খাতে। যানবাহনের ভাড়া এখনও পূর্ব নির্ধারিত মূল্যে আদায় করা হলেও বৃদ্ধি পেয়েছে জেলার অভ্যন্তরীণ নৌরুটে চলাচল করা নৌযানের ভাড়া। তবে উদ্ভূত পরিস্থিতিতে মেনে নিলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে আর্থিক বোঝা বলছেন নৌযান মালিক, শ্রমিক ও যাত্রীরা।
কক্সবাজার শহরের বাকখালী নদীর BIWTA ঘাট। এখান দিয়ে কক্সবাজার মহেশখালী নৌ রুটে প্রতিদিন পর্যটক সহ যাতায়াত করে হাজারো মানুষ। আগে যাত্রী প্রতি স্পিডবোট ভাড়া ছিল 90 টাকা এবং ডেনিশ বোট বা ট্রলারে 40 টাকা, কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার পর যাত্রী প্রতি ভাড়া বৃদ্ধি করে স্পিডবোটে 110 টাকা এবং ট্রলারে 50 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। পাশাপাশি টেকনাফ, সেন্ট মার্টিন ও কুতুবদিয়া, মগনামা সহ সব নৌ রুটে বাড়ানো হয়েছে ভাড়া। দাম যত বাড়ছে তাহলে এগুলো চালিত হয়, তার জন্য 10 টাকা করে বাড়াইছে। তেলের দাম কমলে হয়তো আবার কমাবে আর কি। সরকার চাইলে কিন্তু আটকে দিয়ে কমাইতে পারবে আর কি, যাত্রী সুবিধা হবে আর কি, মানে গরিব গুণী মানুষ হয়রানি হবে না। নৌযান সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মতো জ্বালানি তেল না পেয়ে চরম দুর্দশায় ট্রলার চালকরা। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে তেলের দাম বৃদ্ধি। আমরা আগে পেট্রোল নিতাম 126 টাকা মোবিল সহ, এটা এখন 145 টাকার মতো, 19 টাকার মতো বৃদ্ধি হয়েছে। আশা করি এটা নিয়ে মোটামুটি আমরা যারা মহেশখালী, কক্সবাজার যারা পারাপার করে তারা সন্তোষজনক সেবামূলক ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। সরকারের সাথে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে যে ভাড়া নির্ধারিত হবে সেটি আদায় করা হবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। তেলের দাম বাড়ছে, তারপরে ডিজেলের দাম বাড়ছে, সব দাম বাড়লেও মালিক সমিতি বলেন সরকারের সাথে আলোচনার পর্যায়ে আছে। ওদিক দিয়ে যে সিদ্ধান্ত আসবে আমরা ওটা কক্সবাজারে বসে বাস্তবায়ন করব। নৌ রুটের পাশাপাশি জেলার অভ্যন্তরীণ সড়ক ও উপসড়কগুলোতেও যানবাহনের ভাড়া বাড়ানোর বিষয়টির প্রভাব পড়েছে জনজীবনে। ডিবিসি নিউজ ডেস্ক। চিকিৎসা সেবার জন্য বাড়ছে বিদেশ নির্ভরতা। গণঅভ্যুত্থানের আগে রোগীদের বড় গন্তব্য ছিল ভারত, কিন্তু ভিসা জটিলতায় এখন সেই গন্তব্য বদলে গেছে। ভারতে রুপি নেয়ার সুযোগ থাকলেও নতুন গন্তব্যগুলোতে নিতে হয় ডলার, আর তাতেই চাপ বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুতে। এতে অর্থনীতিতে তৈরি হচ্ছে বাড়তি চাপ। পরিস্থিতি উত্তরণে দেশের স্বাস্থ্য খাতে তাই নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। গেল কয়েক দশকে স্বাস্থ্য খাতের প্রতি অনাস্থায় কখনো বাধ্য হয়ে, আবার কখনো বা বিলাসিতা থেকেও প্রতি বছর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে। আর এক্ষেত্রে পাশের দেশ ভারতে যাওয়ার হারই ছিল বেশি। তবে গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতায় কমেছে রোগীদের ভারতমুখিতা। বিকল্প হিসেবে অনেকেই ঝুঁকছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার দিকে, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি। ভিসার জটিলতার জন্য অবশ্যই মানুষের যারা একটা লার্জ চাঙ্ক অফ পিপল যারা ভারত যাচ্ছিলেন তাদের একটু জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকায় নিশ্চিত করা যাচ্ছে না মানসম্মত চিকিৎসা সেবা, আর তা থেকেই রোগী ও তাদের স্বজনদের মধ্যে তৈরি হয়েছে অনাস্থা। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখনও সমগ্র জনগোষ্ঠীকে আস্থায় নিতে পারেনি বলেই দেশের বাইরে চলে যায়। এতে বৈদেশিক মুদ্রার যেমন অপচয় হয়, একইভাবে কিন্তু ভোগান্তিও বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দের কথা বলছে, কিন্তু বর্তমানে বরাদ্দ হচ্ছে জিডিপির 1%-এরও কম। কিন্তু সেই টাকাটাকে কাজে লাগানোর ক্ষমতা বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য কাঠামোর নেই। বিশ্লেষকরা বলছেন, আগে বিপুল সংখ্যক মানুষ ভারত গেলেও তাদের বেশিরভাগই বৈদেশিক মুদ্রা হিসেবে রুপি সঙ্গে নিতেন। তবে এখন বিকল্প দেশগুলোতে নিতে হচ্ছে ডলার, আর স্বাস্থ্য খাতে এই আস্থাহীনতার চাপ গিয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। যখনই আউটবাউন্ড হয় তখন তো দেশের টাকা বাইরে চলে যায়, এটা তো আসলে কিছু করার নেই। আপনি যখন দেশের বাইরে যাবেন, ন্যাচারালি যে দেশে যাবেন সেই দেশের ভিসা ফি থেকে শুরু করে তাদের হোটেল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সবই দেবেন। আর এই ভারতের ক্ষেত্রে যেটা হতো, যে ভারতের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যয়টা কিন্তু একটু কম ছিল কম্পারেটিভলি। আমি যদি থাইল্যান্ডের কথা বলি বা সিঙ্গাপুর, মালয়েশিয়া বলি, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে চিকিৎসার জন্য যে খরচ, সেই খরচটা কিন্তু বেশ কয়েক গুণ হচ্ছে এই সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার কারণে। তো এখন এটা যদি খুব দ্রুত সমস্যার সমাধান করা হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে দূর দেশের জন্য লাভ, এবং বিশেষ করে বাংলাদেশের যারা রোগী রয়েছেন তাদের জন্য এটা একটা বড় লাভ। তার কারণ তারা তখন কী করবেন, খুব কম খরচে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু নিয়ে তারা কিন্তু ভারতে গিয়ে চিকিৎসাটা করাতে পারবেন, এবং এতে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অনেকটাই সাশ্রয় হবে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং নাগরিকদের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে এখাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। পাশাপাশি দেশেই যেন মানসম্মত চিকিৎসা পাওয়া যায় তা সরকারকে নিশ্চিত করার পরামর্শ তাদের। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
ভোলা সদর হাসপাতালে 1 মাসেরও বেশি সময় বন্ধ রয়েছে এক্সরে সেবা। ফিল্ম সংকটের অজুহাতে গুরুত্বপূর্ণ এই সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। সুযোগ নিচ্ছে দালাল চক্র। রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ফিল্ম না থাকায় এক্সরে সেবা বন্ধ। এক্সরে কক্ষের দরজায় ঝুলছে তালা, সাদা কাগজে লেখা ফিল্ম না থাকায় এক্সরে কার্যক্রম বন্ধ। ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রায় 20 লাখ মানুষের একমাত্র ভরসাস্থল। অথচ এই হাসপাতালেই 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এক্সরে সেবা। হাসপাতালে প্রতিদিন 2 শতাধিক রোগী আসেন, যাদের বেশিরভাগই অর্থোপেডিক সমস্যায় ভোগেন। কিন্তু এক্সরে না থাকায় চিকিৎসা পেতে বাধ্য হচ্ছেন বাইরে যেতে। সরকারি হাসপাতালে যেখানে 150 থেকে 200 টাকা এক্সরে করার কথা, সেখানে বেসরকারি ক্লিনিকে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। এর সুযোগ নিচ্ছে দালাল চক্র। নিউমোনিয়া অর্থোপেডিক ওয়ার্ডে প্রতিদিন চিকিৎসা নিতে আসা অন্তত 250 রোগীর এক্সরে প্রয়োজন হয়, কিন্তু ফিল্ম না থাকায় বিপাকে রোগীরা। পরীক্ষাগুলো কিন্তু হাসপাতালে এরা বেশিরভাগে আমরা বাইরে থেকে করতে হয়। তারা বলছে যে এক্সরেটা বাইরে থেকে করাইতে হবে, তো আমি সে বাইরে থেকেই করাইছি। দালালদের দৌরাত্মে বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও। সম্প্রতি দালালের খপ্পরে পড়ে হাসপাতালের ভেতরে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। আমি যখন বুঝছি যে এরা দালাল, যে এরা টাকা খাওয়ার জন্য করতেছে, পরে আমি নিচ থেকে সরে গেছি। সরকারিভাবে 200 টাকা নেয় আমরা শুনি, এখন আমরা তো ওই সুবিধা পাচ্ছি না, আমরা তো 600 টাকা বরাবর দিচ্ছি। এদিকে এক্সরে কার্যক্রম বন্ধ থাকায় এই বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীরা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। 1 মাস ধরে তো আপনার ফিল্ম না থাকার কারণে রোগীরা ভোগান্তিতে পড়তেছে, আর ফিল্ম না থাকলে তো আমরা কাজ করতে পারতাছি না। সরঞ্জামাদি কেনার টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। কার্যাদেশ দেওয়া হলে দ্রুত এক্সরে ফিল্ম সরবরাহ করা সম্ভব হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আসলে এক্সরেগুলো বন্ধ আছে মূলত এক্সরে ফিল্মের অভাবের কারণে। আমরা আমাদের যে এমএসআর টেন্ডার কার্যক্রম প্রায় শেষের দিকে আমাদের কার্যাদেশ দিয়ে দিচ্ছি। কার্যাদেশ দিয়ে দিলে যখন ওরা আমাদের এক্সরে ফিল্মটা প্রোভাইড করবে, তখনই আমরা এক্সরেটা চালু করব। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের জোর দাবি জানানো হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। আবারও জ্বালানি পরিস্থিতির খবর জানবো। রাজধানীর ফিলিং স্টেশনগুলোর চিত্র একটু জেনে নেব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান, তিনি রয়েছেন রাজধানীর পরিবাগ এলাকায়। শুভ, আমরা যেটি দেখছি যে একটু কমেছে লাইন, কিন্তু সত্যিকার অর্থেই আসলে সংকট সমস্যা যাই বলি না কেন, সেটাকে আসলে বা দুর্ভোগ সাধারণ মানুষের যারা চালক রয়েছেন কিছুটা কি কমলো? জি শুভ্র, আসলে আপনি যে প্রশ্ন করেছেন বা যেমনটি বলেছেন, এই মুহূর্তে রয়েছে রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্পে। এই পাম্পটি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই তেল দিয়ে যাচ্ছে। যতই এটি একটি সরকারি ফিলিং স্টেশন, দেখতে পাচ্ছেন এই পাম্পটিতে আপনার হচ্ছে ফুয়েল পাস, বাইকারদের জন্য ফুয়েল পাস নির্ধারিত করা হয়েছে। রাজধানীর বেশ কয়েকটি পাম্পেই ফুয়েল পাস নির্ধারিত করা হচ্ছে, তার মধ্যে এটি একটি। আসলে যদি বলি, অনেকটাই দাম বাড়ার পরে অনেকটাই চাপ কমেছে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে অনেকটাই পাম্প ভোগান্তি অনেকটাই কমেছে। যদি আমি একটু প্রাইভেট কার চালককে জিজ্ঞেস করি, কতক্ষণ আজকে লাইনে ছিলেন? আমি প্রায় 5:30 রান্না দিয়েছি, তো প্রায় 5 ঘন্টা মতো নিয়ে গেছে। জি 5 ঘন্টা। জি, আগে তো 8-10 ঘন্টা লাগতো, একটু কমেছে কি? ইনশাল্লাহ আগের তো একটু ভালো। জি শুভ্র, যদি আমি একজন বাইকারের সাথে কথা বলি, আসলে আগের থেকে তেলের দাম বৃদ্ধির পরে কি আসলে কতটুকু ভোগান্তি কমেছে? আসলে ভোগান্তি কমা বলতে, আগে ধরেন সিরিয়াল একটু মাঝে তো কিছুদিন অনেক বেশি ছিল, কিন্তু ইদানিং গত 2 দিন থেকে দেখতেছি সিরিয়াল কিছুটা কম, কিন্তু সময় লাগতেছে অনেক বেশি। আগে সিরিয়াল আমি আজকে যেখানে সিরিয়াল দিছি সেখান থেকে আগে ধরেন আমি রেগুলার টাইমে যখন নিতাম সর্বোচ্চ টাইম 1.5 ঘন্টা লাগতো, মানে এই ফুয়েল ক্রাইসিসের ভিতরেও। কিন্তু ওই যে আজকে তো দাঁড়ালাম আরও কাছে, কিন্তু আজকে আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। কত লিটার পাচ্ছেন আজকে? তো 10 লিটার দিবে 1400 টাকা। আগে তো পেতেন 600, এখন তো বেশি। হ্যাঁ, এখন একটু বেশি পাচ্ছি ফুয়েল পাচ্ছের কারণে, এটা একটা সুবিধা হয়েছে, সময় একটু বেশি লাগতেছে। শুভ্র, আসলে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল, যে পদ্ধতিতে 600 টাকার তেল পাইতো বাইকাররা, এবং আপনার প্রাইভেট কার পেত 1500 টাকার, সেই তার ধারাবাহিকতার বাইরে ফুয়েল পাস এবং তেলের দাম বৃদ্ধির পরে কিন্তু পর্যাপ্ত তেল বাইকাররা পাচ্ছে, প্রাইভেট কারও পাচ্ছে, যার ফলে আগের যে লম্বা যে সিরিয়াল সেটা কিন্তু বেশ কমেছে। আসলে তেল দিতে যদিও সময় লাগে, বাট
আগের মতো সিরিয়াল কিন্তু এখন নেই। রাজধানী সকাল থেকে বেশ কিছু পাম্পেই এই চিত্র কিন্তু দেখেছি। শুভ, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম রাজধানীর পরিবার থেকে, এবং আমাদের সেই সহকর্মী রাজধানীর আরও কিছু পাম্প কিন্তু ঘুরে দেখেছেন। পরে সংবাদে চলে যাচ্ছি। হজযাত্রীদের লাগেজে ঠেকানো যাচ্ছে না সিগারেট ও তামাক জাতীয় পণ্য বহন। অনেক হজযাত্রী নিজের সেবনের জন্য সঙ্গে নেয়ার চেষ্টা করেন, আবার অনেকে সুযোগ সন্ধানী এজেন্সিগুলো যাত্রীদের লাগেজে করে সিগারেট, গুল বা তামাক পণ্য পাচার করে বাড়তি লাভের আশায়। সৌদি আইনে নিষিদ্ধ, তাই এমন আচরণে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মান। সিগারেট, গুল, জর্দা, পান তথা তামাক জাতীয় পণ্য সৌদির আইনে নেশাজাতীয় পণ্য বলে বিবেচিত হয়, যা দেশটিতে নিষিদ্ধ। গেল বছর জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশের হজযাত্রীর কাছ থেকে প্রায় 11 লাগেজ এ ধরনের পণ্য উদ্ধার করে সৌদি ইমিগ্রেশন। চলতি বছরের চিত্র খুব বেশি বদলায়নি। ইমিগ্রেশনের তল্লাশিতে এবারও কয়েকজন হজযাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 144 প্যাকেট জর্দা ও 20 প্যাকেট বিড়ি সিগারেট। নিষেধাজ্ঞার পরও তামাক জাতীয় পণ্য লাগেজে বহন করা হাজিদের জন্য অসম্মান বলে মনে করেন হজযাত্রীরা। এতে করে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মানও। আমরা সচেতন থাকতে হবে, যেন আমরা এইগুলো যদি কেউ দিতে চায় আমরা তাদেরকে না বলবো। এইগুলি যদি কোনো ওই দেশে থাকে তাহলে আমাদের দেশের সুনাম নষ্ট হবে। এগুলো হলো অবৈধ কাজ, যারা নিব তারা কিছু হইতো না, হজ হইতো না। আইনগতভাবে এটা মানে বৈধ না, নিশ্চিত, তাহলে তো অবশ্যই তারা বিপদে পড়তেই পারে। সুতরাং এই যে কোনো কিছু না হওয়াটাই বেটার। অভিযোগ রয়েছে সৌদি আরবে বাড়তি লাভের আশায় হজযাত্রীদের লাগেজে অনেক অসাধু এজেন্সি তামাক জাতীয় পণ্য পাচার করে থাকে। পরিস্থিতি উত্তরণে তাই হজযাত্রীদের আরও সচেতন হওয়ার তাগিদ হাবের। সৌদি সরকারের আইনে এগুলো নিষিদ্ধ। সমস্যা হলো আমাদের অনেক হজযাত্রী তারা কিন্তু তামাক এবং গোল জর্দাতে এগুলো অভ্যস্ত, এবং দীর্ঘ সফর, তার প্রায় 1.5 মাসের সফরে তার প্রয়োজনীয় তামাক জর্দাগুলো সে নিতে চান। অনেক সময় এরকম কিছু বিষয়, ছোটোখাটো বিষয় আছে, যে বা যারা সংশ্লিষ্ট থাকবে এই অপকর্মের সাথে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। বারবার সতর্ক করার পরও যারা আইন ভাঙছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পরিকল্পনার কথা জানালো হজ অফিস। গত বছরে যেমন তাদেরকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেছে, বা জিজ্ঞাসাবাদ শুধু নয়, তাদেরকে কিন্তু আবার মক্কা থেকে দুইবার ডাকা হয়েছে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়েছে। তার বিরুদ্ধে এবং তার সাথে তিনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশি যাত্রীদের তামাক জাতীয় পণ্য বহনের বিষয়টি নিয়ে এর আগেও সরকারকে সতর্ক করেছে সৌদি আরব। তারপরও পরিস্থিতি উন্নত না হওয়ায় দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে হজযাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। পাহাড়, নদী আর সাগরের মেলবন্ধনে চট্টগ্রামকে বলা হয় প্রকৃতির আশীর্বাদ পুষ্ট শহর। কিন্তু এই শহরের ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে থাকা শত শত পুকুর ও দিঘি এখন বিলুপ্তির পথে। গত 2 দশকে নগরের প্রায় 40% জলাধার হারিয়ে গেছে আবাসন আর দখলের গ্রাসে। ফলে একদিকে নগরে যেমন বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে বাড়ছে জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকিও। সমুদ্র, পাহাড় আর নদীর মিতালিতে চট্টগ্রাম যেন এক জীবন্ত ক্যানভাস। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই শহর ছিল মূলত জলাধারের নগর। একসময় বন্দর নগরীতে প্রাণ সঞ্চার করত প্রায় 5000 পুকুর ও দিঘি। শাপলা শালুকের হাসি আর পাখিদের কলকাকলিতে ঘেরা জলাশয়গুলো ছিল নাগরিক জীবনের ক্লান্তি মোচনের ঠিকানা। কিন্তু সময়ের বিবর্তনে সেসব আজ কেবলই স্মৃতি। 2 দশকে চট্টগ্রাম হারিয়েছে 1666টি পুকুর। 70-এর দশকে সংখ্যাটি ছিল 4600, যা বর্তমানে নেমে এসেছে 3000-এরও নিচে। একসময়ের বিশাল এই তালিকায় এখন কোনো মতে টিকে আছে ভেলোয়ার দিঘি, আশকার দিঘি, খাজার দিঘি আর বলুয়ার দিঘির মতো হাতে গোনা মাত্র 28টি জলাশয়। বিলীন হয়েছে শতাধিক। নগরের প্রাণকেন্দ্রের আশকার দিঘির অবস্থা বেশি করুণ। ঐতিহ্যের এই সাক্ষী এখন চারপাশ থেকে দখলের কবলে। পানি কমে আসায় কোথাও কংক্রিট ফেলে করা হচ্ছে ভরাট, কোথাও আবার গড়ে উঠেছে বস্তি। বিল্ডিং যারা ভাঙে তাদের ওই কাঙ্করগুলা যেগুলো থাকে ওখানে ওনারা ফালায় আর কি, ফালাইলে জায়গাটা ভরাট হয়ে যায়। অবৈধ স্থাপনা হওয়ার পর থেকে সব ময়লা আবর্জনা তারা কি করে ডাস্টবিন হিসেবে ব্যবহার করে এটাকে। আমরা সবাই পানি খাইতাম, গোসল করতাম। এখন তো পেনার জন্য বা বিভিন্ন ময়লা আবর্জনা পরিয়ে এনে পুষ্করণী বড় হয়ে যাচ্ছে। তাপমাত্রা সহনীয় রাখার পাশাপাশি পরিবেশের সার্বিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখত পুকুর ও দিঘিগুলো। কিন্তু অপরিকল্পিত নগরায়ন আর উন্নয়নের ঢামাডোলে জলাধার নিশ্চিহ্নের মধ্য দিয়ে জলাবদ্ধতার পাশাপাশি বাড়ছে তাপমাত্রাও। চট্টগ্রাম তার যে গৌরবটা কিন্তু সে হারিয়েছে। বিশেষ করে দিঘি
যদি কমে যায় চট্টগ্রাম শহরে, তাহলে এখানে যেমন ধরেন যে আমাদের টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে। দায়িত্বশীল যারা রিয়েল এস্টেট ডেভেলপার তারা আইন মানে না, এবং এখানে নজরদারির অভাব আছে, সিডি এর নজরদারির অভাব আছে, জেলা প্রশাসনের নজরদারির অভাব আছে। তারা তো আইন বাস্তবায়ন হচ্ছে কিনা তাদের নজরদারিতে সেখানে থাকা উচিত। নগর পরিকল্পনাবিদদের মতে এখনই এসব পুকুর ও দিঘিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা না দিলে আগামীর চট্টগ্রাম হয়ে উঠতে পারে রুক্ষ মরু অঞ্চল। সার্বজনীন একটা সিদ্ধান্ত দরকার কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে। আমরা প্রস্তাব করেছিলাম যে এখন পর্যন্ত যে জলাশয় দিঘি পুকুরগুলো আছে সেগুলো অধিগ্রহণ করা হোক, এগুলো সংস্কার করা হোক, এবং এগুলো যাতে জলাশয় হিসাবেই বিদ্যমান থাকে সেটা নিশ্চিত করা যাবে শুধুমাত্র অধিগ্রহণের মাধ্যমে। এদিকে গত এক বছরে পুকুর ও দিঘি দখলের ঘটনায় ৩৫টি মামলা হলেও দখলদারদের কোনো তালিকা নেই। ভবিষ্যতে যাতে এই পুকুরগুলো রক্ষা করা যায়, আমরা বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে যে কমিটি আছে সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে সিটি কর্পোরেশন এবং সিডিএ যৌথভাবে এই পুকুরগুলোর একটা তালিকা করে ওয়ার্ড ভিত্তিক যে এই পুকুরগুলো সংরক্ষণ করা হবে। দিঘিগুলোকে নান্দনিক পর্যটন কেন্দ্রে রূপান্তরের স্বপ্ন দেখলেও বাস্তবায়ন থমকে আছে নানান জটিলতায়। যদিও নতুন করে সম্ভাবনা ও সদিচ্ছার কথাই বলছে নগর প্রশাসন। বলুয়ার দিঘিতে আমরা বাজেট দিচ্ছি, বলুয়ার দিঘিতে আশেপাশে যারা দখল করে ফেলেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি তাদের এটা ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা ওয়াকওয়েটা করে দিতে পারি। আশকার দিঘির পার নিয়ে কাজ করছি। এইসব দিঘিগুলো যদি প্রকৃতপক্ষে সংরক্ষণ করা যায় তাহলে পরে অতিরিক্ত যে বর্ষার পানি সেটা আমরা ধারণ করতে পারবো। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সৌন্দর্য রক্ষায় বন্দরনগরীর জলাশয় সংরক্ষণে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি নগরবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শুরু হলো ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। স্থানীয় সময়ে সকাল ৭টায় শুরু হয় ভোট, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় ভোট হচ্ছে ১৬ জেলার ১৫২ আসনে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৪৭৮ প্রার্থীর। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী কোচবিহার, দক্ষিণ ও ইটাহার আসনে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের জন্য ভাবনার বড় কারণ অনেকদিন ক্ষমতার বাইরে থাকা সিপিএম। তবে ভোটের এই সমীকরণের মাঝখানে অন্যরকম অঙ্ক কষছে দেশের ক্ষমতায় থাকা বিজেপি। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী হিসেবে ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, হাবড়ায় সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং কামারহাটিতে বহুমাত্রিক ব্যক্তিত্ব মদন মিত্র। বিজেপির দিক থেকেও খড়গপুর সদরে দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ এবং নোয়াপাড়ায় অর্জুন সিং। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের পাশাপাশি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হচ্ছে আধা সামরিক বাহিনীর সদস্য। দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট হবে ২৯ এপ্রিল। ফল প্রকাশ করা হবে ৪ মে। নির্বাচন কমিশন বলছে ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোট হচ্ছে কেরালাতেও। আমাদের কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ দাস, তার কাছ থেকে একটু জেনে নেব যেই বিধানসভা নির্বাচন হচ্ছে তার খবরাখবর। বিশ্বনাথ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রথম যেটি প্রশ্ন থাকবে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে প্রায় ৯১ লাখ ভোটারকে আসলে বাদ দেওয়া হয়েছে এবং এমন জায়গাগুলোতে বাদ দেওয়া হয়েছে যেগুলোতে অভিযোগ রয়েছে যে যাতে তৃণমূল প্রভাবিত ছিল। নির্বাচন কমিশনই কিন্তু আসলে এই বাদ দিয়েছে আইন অনুযায়ী। এই ভোটার বাদ দেয়া কি আসলে নির্বাচনে এবারে কোনো প্রভাব ফেলছে কিনা, কি দেখছেন সকাল থেকে? দেখুন, এসআইআর বা ভোটার তালিকা পুনর্সংশোধন, এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি যথেষ্টই সরগরম। কেননা ইতিমধ্যেই যে তথ্যটা এসছে সেইখানে প্রায় ৯০ লক্ষেরও বেশি মানুষ, ৯১ লক্ষর মানুষের নাম বাদ গেছে। এবং আজকে যে ১৫২টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেইখান থেকে কিন্তু প্রায় ৩৭ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, যার মধ্যে মূলত মালদা বা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যেখানে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষজন কিন্তু বেশি রয়েছে এমনটাই। এবং এই সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলের গড় বা তৃণমূলের ভোটার হিসাবেই এদের চিহ্নিত করা বা রাজনৈতিক মহল দাবি বা তৃণমূলের পক্ষ থেকে বিশেষভাবে এই দাবি করা হচ্ছে।
তবে নির্বাচন আধিকারিক পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে নিয়ম বা যে প্রক্রিয়ায় এই ভোটার তালিকা সংশোধন করার কথা সেই জায়গায় কিন্তু তারা সেই কাজই করেছেন এবং যাদের নাম বাদ গিয়েছেন তাদের বিভিন্ন কারণেই কিন্তু নাম বাদ গিয়েছে। অবশ্য সবকিছু ছেড়ে দিয়ে অবশেষে কিন্তু আজকে প্রথম দফার নির্বাচন হচ্ছে, যেখানে প্রায় 3.5 লক্ষের বেশি অর্থাৎ 3,60,00,000 মানুষ কিন্তু আজকে এই ভোটার প্রক্রিয়ায় কিন্তু অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি সাধারণ মানুষ বা সাধারণ ভোটারদের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা কিন্তু দেখছি। বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে কিন্তু দীর্ঘ লাইন, তারা কিন্তু ভোট গ্রহণে অংশ করছেন এবং এসআইআর প্রক্রিয়ার যে কাণ্ড তা কিন্তু ভুলে গিয়ে করছে। তবে এই এসআইআর প্রক্রিয়াতে কার আখেরে লাভ হবে বা শাসক দল না বিরোধী রাজনৈতিক দল বিজেপির লাভ উঠবে তা কিন্তু জানা যাবে 4 মে। তবে আজকের নির্বাচন প্রক্রিয়া এখনো পর্যন্ত সুস্থভাবেই হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত খবর আমরা পাচ্ছি যে সকাল থেকে বেশ কিছু কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ থাকার জন্য বেশ বিলম্ব হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টার ওপর বেশি সময় চলে গেছে এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ভারতীয় সময়, সেই সময়ের মধ্যে 18.76% ভোট ইতিমধ্যেই পড়েছে এবং এর থেকেই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের একটা উৎসাহ দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া কেমন থাকে সেদিকেই আমাদের নজর থাকবে। এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতি ঘটনা ঘটেনি এই 152টি কেন্দ্রে এবং নির্বাচন কমিশনের কাছে সেটাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। কেন অতীতে পশ্চিমবঙ্গ নির্বাচনে যেভাবে হিংসা দেখা গিয়েছে তা মূলত যাতে এই নির্বাচনে না হয় সেটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রধান চ্যালেঞ্জ। জি বিশ্বনাথ, যদি আরেকটু শুনি আপনার কাছে, বলা হচ্ছে যে প্রায় 1.5 দশকের মধ্যে মমতা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন এই নির্বাচনের মাধ্যমে। সেটি কেন বা তার কোনো আসলে লক্ষণ বা সেই চ্যালেঞ্জটা আসলে কেন তার প্রতি আসছে, সেটির আসলে কোনো ধরনের লক্ষণ বা কোনো ধরনের ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল তৃণমূল কংগ্রেস বিগত দিনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ উঠেছে, যেখানে শিক্ষা দুর্নীতি রয়েছে, রেশন দুর্নীতি রয়েছে এবং তার যে সমস্ত নেতৃত্ব বা মন্ত্রীরা ছিল তারাই কিন্তু এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনটাই কিন্তু অভিযোগ করেছে, যার ফলে কিন্তু যার তদন্ত ইতিমধ্যেই কিন্তু এখনো চলছে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং সেই তদন্ত করছে এবং তার কারণে কিন্তু বিরোধী যে দল রয়েছে অর্থাৎ প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তারা কিন্তু সেই প্রক্রিয়ায় অনেকটাই সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এবং গত 1.5 দশক ধরে তৃণমূল সরকার থাকায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একখানা ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা চাইছেন কিনা রাজ্যে আবারও পরিবর্তন হোক, সেই জায়গায় কিন্তু একটা আশঙ্কাই থাকছে এমনটাই মনে করছে। একদম পরিষ্কার। বিশ্বনাথ জি, ধন্যবাদ আপনাকে। আরো নিশ্চয়ই পরবর্তীতে শুনে নেব আপনার কাছ থেকে। মার্কিন সিনেটে আবারও নাকচ হলো ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার প্রস্তাব। পঞ্চমবারের মতো ব্যর্থ হলো এই প্রস্তাব। ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করার লক্ষ্যে পঞ্চমবারের মতো 46 জন সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিলেও 51 জন বিপক্ষে অবস্থান নেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় পদক্ষেপটি পাশ হয়নি। ভোটের আগে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার রিপাবলিকান সিনেটরদের কঠোর সমালোচনা করেন। এদিকে সংঘাত বন্ধে মার্কিন আলোচনা প্রস্তাবে ইরানকে সাড়া দেওয়ার কথা বলছে হোয়াইট হাউস। তবে ইরান সংলাপ ও সমঝোতা চায় জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি, নৌ অবরোধ এবং প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তা ব্যর্থ হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর একদিন পর ইরানের পতাকাবাহী 3টি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ইরাকের হাতেও আটক হয়েছে কয়েকটি জাহাজ। এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।